ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং স্কুল। আজকে আমরা ভ্যালুয়েটেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 অ্যান্ড ভ্যালুয়েটেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি রুল 2016 নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ভ্যালুয়েটেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট এবং রুলে দুইটাতেই 18টা করে অধ্যায় আছে, যেখানে অ্যাক্টে 146টা সেকশন আছে আর রুলে 123টা সেকশন আছে। আমরা এটাও জানি যে অ্যাক্টের মধ্যে 3টা শিডিউলও আছে। আমরা এগুলো নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করব। আজকে আমরা চ্যাপ্টার 2 ভ্যাট রেজিস্ট্রেশন অ্যান্ড টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ভ্যালুয়েটেড ট্যাক্সের কনসেপ্টটা বুঝবো। Valuated tax is an indirect tax. Sometimes it is direct tax applied to all goods and services including imports if not otherwise exempted. এক্সাম্পশনগুলো কোথায় কোথায় থাকতে পারে? আমাদের যেই আইনের মধ্যে যে 3টা তফসিল আছে তার মধ্যে তৃতীয় তফসিলে এক্সাম্পশন নিয়ে কথা বলা আছে, আর এসআরও এক্সাম্পশন রিলেটেড যে এসআরওগুলো আছে এই এসআরওতে এক্সাম্পশন নিয়ে বিভিন্ন জিনিস থাকতে পারে। এসআরও অথবা থার্ড শিডিউল বাদে কোনো ব্যক্তি যদি কোনো গুডস অথবা সার্ভিস সাপ্লাই করে অথবা ইম্পোর্ট করে সেই গুডস এবং সার্ভিসের উপর যে ট্যাক্সটা আরোপ হয় সেটাই ভ্যালুয়েটেড ট্যাক্স। এখানে ইনডিরেক্ট ট্যাক্স বা ডিরেক্ট ট্যাক্স, ভ্যালুয়েটেড ট্যাক্স কীভাবে ইনডিরেক্ট ট্যাক্স কীভাবে ডিরেক্ট ট্যাক্স, এটা নিয়ে একটা কনফিউশন অ্যারাইজ হতে পারে। এটা যদি আমি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা ইনডিরেক্ট এবং ডিরেক্ট ট্যাক্সের কনসেপ্টটা বুঝতে হবে। ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে গভর্নমেন্ট যার লায়াবল, যে এই ট্যাক্সটা পে করতে লায়াবল, সে তার থেকে গভর্নমেন্ট সরাসরি কালেকশন না করে যদি অন্য কোনো মাধ্যমে কালেকশন করে তখন সেটা ইনডিরেক্ট ট্যাক্স। আর ডিরেক্ট ট্যাক্স হচ্ছে যার লাইবিলিটি গভর্নমেন্ট যদি সরাসরি তার থেকে কালেক্ট করে তখন এটা ডিরেক্ট ট্যাক্স। এখন ভ্যাট কিভাবে ইনডিরেক্ট ট্যাক্স আবার কখন কখন ডিরেক্ট ট্যাক্স এটা নিয়ে আলোচনা করব। ভ্যাট ইনডিরেক্ট ট্যাক্স এই সেন্সে আমরা জানি যে ভ্যাটটা অ্যাপ্লিকেবল হয় হচ্ছে এক্সপেন্সের উপর। তো যেই ব্যক্তি সাপ্লাই করে অথবা গুডস অথবা সার্ভিসগুলো সাপ্লাই করে সে ব্যক্তি ওই গ্রাহক থেকে ভ্যাটটা কালেক্ট করে সরকারি কোষাগারে জমা দেয়। তো যেহেতু যেই ব্যক্তির লাইবিলিটিটা হচ্ছে আলটিমেট কনজিউমারের, বাট সে সরাসরি জমা না দিয়ে সে যার থেকে পারচেস করছে সে তার হয়ে সে যেহেতু গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেয়, এই কারণে ভ্যাটটা ইনডিরেক্ট ট্যাক্স। এখন আবার এটা ডিরেক্ট ট্যাক্সও হতে পারে। কিভাবে? তো আমরা জানি পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো আমরা এটা উইথহোল্ডিং অথরিটি নিয়ে আলোচনা করব। যারা উইথহোল্ডিং অথরিটি তাদের থেকে যারা সেল করে তারা ভ্যাটটা কালেক্ট করতে পারে না, সেক্ষেত্রে তারা পারচেজাররা সাপ্লায়ার থেকে উইথহোল্ডিং ট্যাক্স হিসাবে ভ্যাটটা কেটে রাখে। তো উইথহোল্ডিং ভ্যাটটা যখন কেটে রাখে তখন আলটিমেট কনজিউমারই গভর্নমেন্ট ট্রেজারিতে ভ্যাটটা জমা দেয়। সেক্ষেত্রে যার ভ্যাট সে সরাসরি গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেয়, এই কারণে ভ্যাটটাকে উইথহোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে ডিরেক্ট ট্যাক্সও বলা যেতে পারে। আর আমরা এটা জানি যে ভ্যাটটা মূলত ভ্যালু এডিশনের উপর চার্জ করা হয়। তো ভ্যালু এডিশন হচ্ছে টোটাল আউটপুট বিয়োগ টোটাল ইনপুট, আর ভ্যালুয়েটেড ট্যাক্স হচ্ছে টোটাল আউটপুটের উপর যে ট্যাক্স, দ্যাট মিনস আউটপুট ট্যাক্স, বিয়োগ টোটাল ইনপুটের উপর যে ট্যাক্স, ইনপুট ট্যাক্স। এবার টার্নওভার ট্যাক্স। টার্নওভার মিনস in relation to a person all the money received or receivable by such person within a prescribed time or tax period against the supply of taxable goods or the rendering of taxable services manufactured, imported or purchased by means of his economic activities. আর এই টার্নওভার ট্যাক্সটা ইম্পোজড করা হয় আন্ডার সেকশন 63-তে যেটা বলা আছে, 63-তে বলা আছে যে টার্নওভার ট্যাক্স উড বি ইম্পোজড এট দ্য রেট অফ 4% আফটার অ্যাডজাস্টিং হিজ পেইড অ্যাডভান্স ট্যাক্স। এখন এই অ্যাডভান্স ট্যাক্সটা অ্যাডজাস্ট করার পরে তার যেই বাকি অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপর 4% হারে, মানে টোটাল অ্যামাউন্টের উপরই 4% চার্জ হবে, পরবর্তীতে তার অ্যাডভান্স ট্যাক্সটা অ্যাডজাস্ট করবে। এটা নিয়ে আমার একটু প্রবলেম আছে, যেহেতু অ্যাডভান্স ট্যাক্সটা অ্যারাইজ হয়
ইম্পোর্ট করার ক্ষেত্রে আমরা এই ভিডিওরই শেষে দেখব যে কাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে আমরা দেখব ইম্পোর্টারেরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সেক্ষেত্রে তার ভ্যাট রেজিস্ট্রেশন যেহেতু বাধ্যতামূলক, সেহেতু সে ভ্যাট রেজিস্ট্রেশন নেবে। তো সুতরাং তার টার্নওভার ট্যাক্স দেওয়ার প্রশ্নই ওঠে না। এক্ষেত্রে আমরা এই জায়গাটা কনসিডার না করলেও চলবে। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে টার্নওভার ট্যাক্সের রেট হচ্ছে 4%। এবার ভ্যাট রেজিস্ট্রেশন কাদের কাদের ভ্যাট রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এটা নিয়ে আলোচনা করব। তো ভ্যাট রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলকের যে ভ্যাট রেজিস্ট্রেশন যাদের করতে হবে সেটা সেকশন 4 আলোচনা করছে। তো সেকশন 4-এ যেই আলোচনাগুলো করছে এটার সামারি যদি আমি দাঁড় করাই, সেক্ষেত্রে সাপ্লাই, ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট অফ গুডস অর সার্ভিসেস সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হয় এমন কোনো গুডস অথবা সার্ভিস যদি সাপ্লাই করে অথবা ম্যানুফ্যাকচার করে অথবা ইম্পোর্ট করে, সেক্ষেত্রে তার ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। দেন সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস বাই পার্টিসিপেটিং টেন্ডার অর ওয়ার্ক অর্ডার অথবা টেন্ডারে যদি কেউ পার্টিসিপেট করে গুডস অথবা সার্ভিস সাপ্লাই করতে চায়, সেক্ষেত্রেও তার ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ইম্পোর্টার অর এক্সপোর্টার দুই ক্ষেত্রেই ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আর এবার আমরা টার্নওভার ট্যাক্স এবং ভ্যাটের যে ইয়াটা আছে, টার্নওভার ট্যাক্স আর হচ্ছে টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন এবং ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কত টাকা টার্নওভার এক্সিট করলে তার ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, আর কত টাকা টার্নওভার এক্সিট না করলে তার টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এটা দেওয়া আছে সেকশন 2-তে। 57-এ বলা আছে যদি 3 কোটি এক্সিস্ট করে, টার্নওভার যদি একটা ইয়ারে একটা ইনকাম ইয়ারে যদি 3 কোটি এক্সিট করে তখন তার ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আর টার্নওভার ট্যাক্স যদি 50 লাখ এক্সিট করে, যেটা দেওয়া আছে সেকশন 2-এর 48-এ, তখন তার টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এগুলো বাদেও জেনারেল অর্ডার 17 যেটা 2019 সালে পাবলিশড হয়েছিল, সেই সেকশনে 146টা সার্ভিস কোড দিয়ে সার্ভিসের নাম উল্লেখ করা আছে, গুডস এবং সার্ভিসের নাম উল্লেখ আছে। এই সমস্ত গুডস এবং সার্ভিসগুলো যারা সাপ্লাই করে তাদের ক্ষেত্রেও ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তারপর আমরা ইউনিট রেজিস্ট্রেশন এবং সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে যদি আলোচনা করি, তো আমাদের কখন ইউনিট রেজিস্ট্রেশন লাগবে আর কখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন লাগবে, আমরা এইটার জন্য আমরা এই স্টেপগুলো ফলো করব। প্রথম স্টেপে আমরা দেখব সে যে গুডস এবং সার্ভিসগুলো সাপ্লাই দেয় সেটাকে মোর দেন 1 লোকেশন থেকে সাপ্লাই দেয় কিনা। যদি মোর দেন 1 লোকেশন থেকে সাপ্লাই দেয় তাহলে আমি নেক্সট স্টেপে যাব। আর যদি সে 1 লোকেশন থেকে সাপ্লাই না দেয়, সেক্ষেত্রে আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন করা লাগবে এখানে। আর সেকেন্ড স্টেপে গিয়ে আমি দেখব আর দ্য গুডস আইডেন্টিক্যাল অর সিমিলার, মানে যে গুডসগুলো সে সাপ্লাই দিচ্ছে এগুলো আইডেন্টিক্যাল কিনা। যদি আইডেন্টিক্যাল হয় তাহলে নেক্সট স্টেপে যাব, আর যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা গুডসের জন্য আমার ইউনিট রেজিস্ট্রেশন লাগবে। তারপরে থার্ড স্টেপে এসে দেখব আর রেকর্ডস মেনটেইনড অ্যাট 1 লোকেশন। দ্যাট মিনস যে বুকস অ্যান্ড অ্যাকাউন্টস রেকর্ড করতে হয়, এই রেকর্ডিং সিস্টেমটা কি একটা জায়গা থেকে মেনটেন করা হয় কিনা। যদি একটা জায়গা থেকে মেনটেন করা না হয় তাহলে প্রতিটা স্থানের জন্য আলাদা আলাদা ইউনিট রেজিস্ট্রেশন, আর যদি এক জায়গা থেকেই মেনটেন করা হয় সেক্ষেত্রে তার সেন্ট্রাল রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, নো আউটপুট ট্যাক্স ক্রিয়েট অর ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড ফর গুড অর সাপ্লাইড অর সার্ভিস রেন্ডার্ড ফ্রম 1 ইউনিট টু অ্যানাদার ইউনিট অফ সেম ইকোনমিক অ্যাক্টিভিটি। দ্যাট মিনস আমি যে ট্যাক্স ক্রেডিটটা পাবো, ইনপুট ট্যাক্স ক্রেডিটটা পাবো, এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা যদি আমি এক ইউনিট, যে আমরা যদি ইউনিট রেজিস্ট্রেশন করি, সাপোজ আমাদের 5টা ইউনিট আছে, একটা ইউনিট থেকে যদি অন্য কোনো ইউনিটে আমি ট্রান্সফার করি, সেক্ষেত্রে সেই ট্রান্সফারের জন্য আমি কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না। দেন প্রসেস অফ রেজিস্ট্রেশন, আমি আমি রেজিস্ট্রেশন করার সময় আমার কোন প্রসেসগুলো করতে হবে এটার আমি জেনারেল প্রসিডিউরে আনলাম। আর এনবিআর এর অথরিটি থেকে সে কী করবে এটাকে অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে যদি আনি, আমাকে যে আমার যে রিকোয়ারমেন্ট আছে কখন আমার ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে বা টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের যে রিকোয়ারমেন্ট যদি ফিল আপ হয়
ফিল আপ হওয়ার 15 দিনের মধ্যে আমার অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশনটা করব হচ্ছে আমি 2.1-এ, এবং এটা সাবমিট করব যে কনসার্ন কমিশনার থাকে কমিশনারের কাছে। এখন অ্যাপ্রুভালটা পাওয়ার পরে কমিশনার 2.3-তে একটা ইনিশিয়াল একটা সার্টিফিকেশন করবে। তার আফটার ইনিশিয়াল ভেরিফিকেশনের পরে তারপরে 3 ওয়ার্কিং ডেইজের মধ্যে সে এই সার্টিফিকেটটা প্রোভাইড করবে 2.3 ফর্মে। অনলাইনে যদি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে 3 ওয়ার্কিং ডেজ, আর আদার কেসে 4 ওয়ার্কিং ডেজ। আর যদি সেটা কোনো কজাল উইনের জন্য অ্যাপ্লাই হয় তাহলে তাকে কজাল উইন প্রোভাইড করবে। দ্যাট মিনস যার আসলে ভ্যাট রেজিস্ট্রেশনটা একটা সাময়িক সময়ের জন্য প্রযোজ্য, তার জন্য একটা কজাল উইন নাম্বার অ্যাপ্রুভ করবে। দেন সেকশন 8 এবং এর সাথে রুল 6, যেটা ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশনটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর দোজ পারসনস হু আর নট রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড। দ্যাট মিনস যার রেজিস্ট্রেশন আসলে প্রয়োজন নাই, বাট তার কোনো কারণে ভ্যাটের বিন নাম্বারটা লাগবে, সেক্ষেত্রে সে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। আর এই রেজিস্ট্রেশনের জন্য প্রসেসটা হবে, আমরা নর্মালি যে ভ্যাট রেজিস্ট্রেশনের যে প্রসেস আছে 15 দিনের মধ্যে, তারপরে 2.1-এ বা 2.3-তে সার্টিফিকেশান দিবে। এই রেগুলার যেই প্রসেসটা আছে সেই প্রসেসের মতোই ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশনেরও অ্যাপ্রুভাল প্রসেসটা সেম হবে। আর এইটার ক্ষেত্রে ট্যাক্স পেমেন্ট করতে হবে ফ্রম দ্য নেক্সট ট্যাক্স পিরিয়ড অ্যান্ড মেনটেন বুকস অ্যান্ড ডকুমেন্টস অ্যাজ পার রুল 95। মানে আমার যেই পিরিয়ডে আমি অ্যাপ্লাই করব তার পরবর্তী পিরিয়ড থেকেই আমার ট্যাক্স পেমেন্ট করতে হবে, এবং বুকস অ্যান্ড ডকুমেন্টসগুলো রুল 95 অনুযায়ী মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে আমি রেজিস্ট্রেশন ভলান্টারি রেজিস্ট্রেশন যদি করি সেক্ষেত্রে সেই রেজিস্ট্রেশনটা আমাকে অ্যাটলিস্ট 1 ইয়ার মেনটেন করতে হবে। 1 ইয়ারের পরে সেটার জন্য ক্যান্সেলেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। দেন হচ্ছে সো মোটো রেজিস্ট্রেশন। এটা সেকশন 12 এবং রুল 8-এ এটা নিয়ে বলা আছে যে যদি কোনো কমিশনার নিজে উদ্বুদ্ধ হয়ে তিনি মনে করেন যে কোনো প্রতিষ্ঠানের ভ্যাট রেজিস্ট্রেশন করা প্রয়োজন ছিল বাট করে নাই, সেক্ষেত্রে কমিশনার নিজে উদ্বুদ্ধ হয়ে কোনো প্রতিষ্ঠানকে ভ্যাট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বাধ্য করতে পারেন, সেটা হচ্ছে সো মোটো রেজিস্ট্রেশন। আর এইটা ইফেক্টিভ হবে ইফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ ইট ওয়াজ অ্যাপ্লিকেবল টু বি রেজিস্টার্ড। মানে যে ডেট থেকে এটা রেজিস্টার হওয়ার জন্য অ্যাপ্লিকেবল ছিল সেই ডেট থেকেই সো মোটো রেজিস্ট্রেশনটা অ্যাপ্লিকেবল হবে। আর এটা যেই ডেট থেকে রেজিস্ট্রেশন হওয়ার প্রয়োজন ওই ডেট থেকে যদি কোনো ভ্যাট আউটস্ট্যান্ডিং থাকে তাহলে সেই ভ্যাটটাও তাকে পরবর্তীতে রেজিস্ট্রেশন হওয়ার পরে প্রোভাইড করতে হবে। ইফ ট্যাক্স পেয়ার উইল আনউইলিং টু প্রোভাইড টার্ন ওভার ইনফো দেন কমিশনার উইল রেজিস্টার হিম বেসড অন দ্য অ্যাভেলেবল ইনফরমেশন টু হিম। দ্যাট মিনস কোনো ব্যক্তি যদি কমিশনারকে তার টোটাল টার্ন ওভার দিতে অনিচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে কমিশনারের কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনের ভিত্তিতে সে ভ্যাট রেজিস্ট্রেশন অথবা টার্ন ওভার ট্যাক্সের রেজিস্ট্রেশন সে নিজে উদ্বুদ্ধ হয়ে করাতে পারবে। দেন ক্যান্সেলেশন অফ ভ্যাট রেজিস্ট্রেশন, যেটা সেকশন 11 এবং রুল 8-এ বলা আছে। এ পার্সন ক্যান অ্যাপ্লাই ফর ক্যান্সেলেশন ভ্যাট রেজিস্ট্রেশন ইন ফ্রম মূসক 2.4। দ্যাট মিনস আমি ভ্যাট ক্যান্সেলেশনের জন্য মূসক 2.4-এ অ্যাপ্লাই করব। কখন অ্যাপ্লাই করব? যখন দেখব যে সে আসলে যেই ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য ভ্যাট রেজিস্ট্রেশন করেছিল সেটা তার রেজিস্ট্রেশন করার পরে এটা মানে কন্টিনিউ করতে সে ফেল করছে, অথবা তার যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে সেটা সে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে সে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। হিজ টার্ন ওভার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ বিলো রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড ফর 3 consecutive tax period, or his annual turnover is below registration 3 threshold consecutively 2 years. এখানে সেকশন 11-তে বলা আছে, সেকশন 11 এবং সেকশন রুলে দুইটা কথা বলা আছে। সেকশন 11-তে যেটা বলা আছে যে থ্রেশহোল্ডটা হবে কনজিকিউটিভলি 3 ট্যাক্স পিরিয়ড, মানে কনজিকিউটিভলি 3 ট্যাক্স পিরিয়ডে তার যে ভ্যাট রেজিস্ট্রেশনের যে থ্রেশহোল্ড মানে 30 মিলিয়ন অর্থাৎ 3 কোটি টাকা তার অ্যানুয়াল টার্নওভার, এটা যদি কনজিকিউটিভলি 3 কনজিকিউটিভ ট্যাক্স পিরিয়ডে তার এটা ফিল আপ না হয় সেক্ষেত্রে সে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, অথবা তার কনজিকিউটিভলি 2 ইয়ার্স যদি তার এই থ্রেশহোল্ড ফিল আপ না হয় সেক্ষেত্রে সেটা সে অ্যাপ্লাই করতে পারবে।
তবে যদি ভ্যাট রেজিস্ট্রেশনের টার্নওভার 3 কোটি, আবার টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশন 50 লাখ, যদি 3 কোটি থেকে 50 লাখের হয় সেক্ষেত্রে সে টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবে ভ্যাট ক্যান্সেলেশন করে। আবার যদি 50 লাখের নিচে তার টার্নওভার চলে আসে সেক্ষেত্রে সে কমপ্লিটলি ভ্যাট এবং টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশনের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে, রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর কমিশনার এন্ড থেকে একটা ইনিশিয়াল ইনকোয়ারি করার পরে টেম্পোরারিলি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিবে। Then entity will get an opportunity for hearing if the cancellation is incomplete or reasons for application for cancellation is not acceptable. যদি তার এই ক্যান্সেলেশনের জন্য যেই রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনটা যদি কমিশনার দ্বারা অ্যাকসেপ্টেড না হয় সেক্ষেত্রে সে কমিশনারের কাছে তার নিজের ওপিনিয়ন ব্যক্ত করার জন্য সে হিয়ারিংয়ের একটা সুযোগ পাবে। আর ফাইনাল একটা রিটার্ন তাকে সাবমিট করতে হবে ওই সময়ের জন্য উইথিন 50 days অফ টেম্পোরারি ক্যান্সেলেশন অনওয়ার্ড কমপ্লিটিং ভেরিফিকেশন অফ ফাইনাল রিটার্ন উইথিন 50 days রেজিস্ট্রেশন উইল বি ফাইনালি ক্যান্সেল। দ্যাট মিনস 15 দিনের মধ্যে তার একটা ফাইনাল রিটার্ন সাবমিট করতে হবে। সাবমিট করার 15 দিনের মধ্যে কমিশনার তার ফাইনালি ভ্যাট রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে। If you have any question regarding this video, you can ask in the comment section. I will try my best to answer every question that you will ask. For watching.